ছেলেবেলা থেকেই কাশ্মীরের প্রতি আমাদের মনে বিশাল আকর্ষণ থেকেছে। অনেক গল্প ও উপন্যাসে পড়েছি কাশ্মীরের সাদা বরফের চাদরে ঢেকে থাকা উপত্যকার কথা। পড়েছি নাম না জানা পাখির কলরব আর অবিরাম বয়ে চলা সিন্ধু এবং লিডার নদীর গল্প। কোথাও বা পড়েছি ডাল লেকে শিকারাতে ঘুরে বেড়ানোর মজার কাহিনী। কখনো বা পড়েছি আপেল বাগানে গাছে ধরে থাকা আপেল পেড়ে খাওয়ার গল্প। কখনো হয়তো বরফ নিয়ে খেলা করার আনন্দের গল্প, আরও কত কিছু। সারা বছরই কাশ্মীর নিজেকে সাজিয়ে তোলে নৈসর্গিক সৌন্দর্যে। তাই তো হাজারো পর্যটক ভিড় করেন কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরাও নভেম্বর মাসের কোনো এক দারুণ সকালে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে দিল্লি হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের কাছে এই ভ্রমণটা ছিল অনেকটা স্বপ্ন পূরণের গল্পের মতো। এই গল্পে ছিল রোমাঞ্চকর পনি রাইড আর ঘোড়ার ফেলে দেওয়ার মতো তিক্ত অভিজ্ঞতা। জ্যাকেটের অবস্থা কি হয়েছে পড়ে গিয়ে, আর এই দেখুন দেবুদার অবস্থা কি হয়েছে। চলুন সেই গল্পটা শুরু করি একদম প্রথম থেকে। সকাল বেজে গেছে 6:50। আমরা এবার রওনা দিচ্ছি দিল্লির দিকে। আমরা ক্যাব অলরেডি বুক করে নিয়েছি। ক্যাবে আমাদের লাগেজ লোড করা হচ্ছে। তো লাগেজটা লোড হয়ে গেলেই এবার ফটাফট আমরা এখান থেকে বেরিয়ে যাব হাওড়া স্টেশন। সেখান থেকে আমাদের সকাল 8:30টার সময় ট্রেন রয়েছে। তো চলুন পাওয়া যায়। এবার একটা প্রশ্ন হলো, কলকাতা থেকে জম্মু যাওয়ার ট্রেন পাওয়া গেলে আমরা কেন দিল্লি যাচ্ছি? আসলে দিল্লি থেকে আরও একজন আমাদের সাথে কাশ্মীর যাবে। তাই আজ সকালে হাওড়া থেকে ট্রেনে চেপে কাল দিল্লি পৌঁছে ওর সাথে মিট করে সারাটা দিন রেস্ট নিয়ে তারপর কাল রাত্রিবেলায় আবার ট্রেনে চাপবো জম্মু যাওয়ার জন্য। সকাল সকাল বিকির একচোট হয়ে গেছে, কি বুঝতেই পাচ্ছেন ট্রাভেল করার সময়। বিকি হবে নাকি আরেকবার? মাইরে ফেলবো, একদম মাইরে ফেলবো। ফাইনালি বেজে গেছে 8:25। আমরা এসে উঠলাম আমাদের ট্রেনে। এবার 8:35-এ এখান থেকে আমরা বেরিয়ে পড়বো দিল্লির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন আমাদের। রাস্তায় জার্নিটা আশা করছি খুবই ভালো হবে। পেছনে যে পাহাড়গুলো দেখলেন, এই পাহাড়গুলো পেরোনোর পর আর বেশ কিছুক্ষণ, মানে খুব বেশি টাইম লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পারশনাথ স্টেশনে। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা একটা মোবাইল টাওয়ার। যেহেতু এইদিকে চারিদিকে প্রচুর এইরকম উঁচু উঁচু টিলা আছে, তাই টাওয়ারগুলো লাগানো হয় উঁচু কোনো টিলাতে, যেন আশেপাশের যত গ্রামগুলো রয়েছে সেই দিকে যেন নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে। যেটা সমস্যা হচ্ছে আজকে ট্রেন যাত্রাতে, যে আমরা সেভাবে কোনো রকম খাবারই পাচ্ছি না। ট্রেনে অন্যান্যবার কি হয় যে বিভিন্ন ধরনের খাবার ওঠে, কিন্তু আজকে মানে ওঠার পর থেকেই খাবার দাবার একদমই নেই। অনেক কষ্টে মানে স্টেশনগুলোতেও আমরা চেষ্টা করলাম, কিন্তু স্টেশনগুলোতেও সেভাবে মানে হয়তো ট্রেনটা এমন জায়গায় দাঁড়াচ্ছে যে দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেক পেছনে রয়েছে বা হয়তো অনেক সামনে রয়েছে। একটা স্টেশনে থেমেছিল ট্রেনটা। স্টেশনটার নাম হলো মোর। এই দেখুন, বেশ সুন্দর স্টেশনটা। একটা ফাঁকা একটা এলাকার মধ্যে গাছপালায় ঘেরা এই স্টেশন।
সকালবেলায় উঠেছিলাম ট্রেনে, এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যে 6টা। সারাদিন খাবার দাবার তো সেরকম কিছুই জোটেনি। চাউমিন পেয়েছিলাম, সেটা খাওয়া হয়েছে, আর এই চিপস আর অন্যান্য স্ন্যাক্স। মাঝে একটা স্টেশনে কিছু ফ্রুটস পেয়েছিলাম, যেমন শসা, পেয়ারা, তো সেগুলো দিয়েই মোটামুটিভাবে আর কি পেটটা ভরাতে হয়েছে। বাকি রাত্রিবেলায় দেখি সেরমভাবে কোনো কিছু খেতে পাচ্ছি কি না পাচ্ছি। যদি না পাই তাহলে আগামীকাল সকাল ছাড়া উপায় নেই। ট্রেন এসে দাঁড়িয়েছে মোগলসরাই, মানে বর্তমান যেটা দীনদয়াল উপাধ্যায় যে স্টেশন রয়েছে সেটাতে। আমরা এখানে নামার পর তারপর খাবার নিতে গেছিলাম, খাবারটা নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করলাম। সারাদিন পর খাবার দাবার পেয়ে একটু সতেজ অনুভব করছি, কারণ সারাদিন পুরো শরীর একদম যাতা অবস্থা হয়ে গেছিলো আর কি। খাবার ঠিকঠাক না পেয়ে ওই চিপস আর কোল্ড ড্রিঙ্কসে কি হয়, খাবারটা খাওয়ার পর বেশ ভালো লাগছে। আর ট্রেন এখানে হল্ট করার কথা আছে 1 ঘন্টা, কারণ আমরা অনেক আগেই এসে পৌঁছেছিলাম। আইসক্রিম না কোল্ড ড্রিঙ্ক? আচ্ছা, নিয়ে আসছি। রাত্রিবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বাজছে এখন 10টা বাজতে 10। সকালে 6:30টার মধ্যে ট্রেন পৌঁছেও যাবে। আমরা আর বেশিক্ষণ দেরি করব না, এবার লাইটটা অফ করে এই সিটগুলো তুলে নিয়ে পড়বো, কারণ সকালে তাড়াতাড়ি উঠে আমাদের যেতে হবে গুড়গাঁও, সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলায় ব্যাক আসতে হবে স্টেশনে, কারণ কালকে রাতেই রয়েছে আমাদের জম্মু যাওয়ার ট্রেন। তো চলুন, দেখা হবে সকালবেলায়। সকাল হয়ে গেছে প্রায় 6:40। আমরা পৌঁছে গেছি মোটামুটি দিল্লির কাছাকাছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব দিল্লি স্টেশন। চলুন, এখন যেহেতু আমাদের লাগেজগুলো রেডি করতে হবে, তাই আর কথা বাড়াবো না, গিয়ে লাগেজটা রেডি করি, কারণ 10 মিনিটেই স্টেশন। ব্যাগটা একটুখানি ছিঁড়ে গেছে, তাই ব্যাগটা সেলাই করা চলছে। বিকিদার ব্যাগ, সেটা বলে দাও। হ্যাঁ, ব্যাগটা বিকির। হ্যাঁ, অবশ্যই। দিল্লি নামার পর যেটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে প্রচুর কুয়াশা, মানে এই মুহূর্তে স্টেশন চত্বরেই কুয়াশা, আর বাইরে আসার সময় তো দেখছিলাম কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো কুয়াশা ধোঁয়াশা সমস্ত কিছুই বলতে পারেন, কারণ পলিউশনের জন্য এখানে ধোঁয়াটা একটা ভাব তো রয়েছেই। তো আমরা নেমে গেছি স্টেশনে, এবার ব্যাগটা সেলাই করার পর তারপর আমরা বেরিয়ে যাব গুড়গাঁওয়ের দিকে। এখন রাত্রি হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি দিল্লি স্টেশনে। गर्मी लग रहा है बहुत ज्यादा गर्मी लग रहा है। एसी चला दूं? एसी ऑन कर ले, चला दिया। সময় বাজছে 10:05। আমরা আছি পুরনো দিল্লি স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন যেতে চলেছে 10:10 ছাড়বে এখান থেকে, আর জম্মুতে পৌঁছাবে সকাল 7:30 নাগাদ। আপাতত আমাদের কোচের এসিটার একটু প্রবলেম হচ্ছে, বারবার অন অফ করা হচ্ছে। জানি না রাত্রিবেলায় কি হচ্ছে, কোনো প্রবলেমই আদৌ হলো কিনা। হলে তো একবারে যাতা অবস্থা হয়ে যাবে, কারণ অলরেডি ঘামতে শুরু করেছি। আমরা যে সোয়েটারগুলো পরেছিলাম সেগুলো পর্যন্ত খুলে ফেলেছি। এবার দেখা যাক কি হচ্ছে। অবশেষে ট্রেনটা চলা শুরু করলো। রাত্রি বাজছে 10:15। আরেকটু পরে খাওয়া দাওয়া করবো। তো এখন স্টেশনটা ক্রস করছে, তাই একটু লাইট আছে। কিছুক্ষণ পর আর একটুও লাইট দেখা যাবে না, পুরো অন্ধকার। তো আমরা একটু রাতের খাবারটা খেয়ে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। রাতের খাবার রুটি আর আলুর তরকারি, মানে অনেকটা ঠিক আলু ভাজার মতো। এবার খাওয়াটা হয়েই গেল, রাত্রিও হয়ে গেছে প্রায় 11টা। এবার ঘুমোতে হবে, কারণ সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠবো। ওঠার পর একটু বাইরের দিকটা দেখবো, যদি অবশ্য সূর্যের আলোটা থাকে, অত সকালে যদি কুয়াশা সেরম না থাকে তবে। তো আপাতত গুড নাইট। সময় হয়ে গেছে সকাল 7:20। আমরা রওনা দিয়েছিলাম দিল্লির থেকে জম্মু তাওয়ির দিকে। এদিকটা দেখে মনে হচ্ছে না যে
আমরা মানে দিল্লি বা ওইগুলো হরিয়ানার বাইরে আছি, মোটামুটি একই টাইপেরই লাগছে, বাড়ি ঘর সমস্ত কিছুই মোটামুটি একই টাইপের, ঠিক না? একদম। আর মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব জম্মু তাওয়ি স্টেশন। স্টেশন থেকে আমাদের যেতে হবে জম্মু এয়ারপোর্ট, সেখান থেকে ফ্লাইটে আমাদের জম্মু টু শ্রীনগর। অবশেষে আমরা পৌঁছে গেলাম জম্মু স্টেশনে। যেহেতু জম্মু ও কাশ্মীরে অন্যান্য রাজ্যের প্রিপেড সিম কাজ করবে না, তাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি নতুন সিম কেনার জন্য আমরা পৌঁছে গেলাম স্টেশনের কাছেই থাকা একটি মোবাইলের দোকানে। तो अभी हम लोग हैं जम्मू स्टेशन के बाहर, है ना? जी सर। और यहाँ पे सिम कार्ड लेना है हमें कश्मीर जाने के लिए। जी। तो कश्मीर जाने के लिए जो सिम कार्ड है वहाँ पे प्रीपेड तो चलता है नहीं चलेगा। और अगर कोई पोस्टपेड लेके नहीं आया तो वो भी काम नहीं करेगा। पोस्टपेड काम करेगा, प्रीपेड नहीं करेगा। अगर कोई लेके नहीं आया तो प्रीपेड काम ही नहीं करेगा। यहाँ पे पोस्टपेड मिल जाएगा आपके यहाँ पे। हाँ, हाँ। लेकिन आपने कुछ बताया कि ये प्री एंड पोस्ट होता है, इसका मतलब एक बार बताएंगे कि क्या कैसे क्या होता है? प्री एंड पोस्टपेड सर मिलता है वोटर कार्ड, ड्राइविंग लाइसेंस, बैंक की पासबुक, पासपोर्ट आईडी। आप गवर्नमेंट अप्लाई तो उस कार्ड पे मिलेगा आपको। आधार कार्ड पे नहीं मिलेगा? आधार कार्ड पे वैलिड नहीं है, वोटर कार्ड या डीएल पे मिलेगा आपको। वोटर कार्ड पे, ठीक है। और प्री एंड पोस्टपेड का मतलब ये है जो पोस्टपेड है, पोस्टपेड का 10 रुपये बिल जमा होगा, जो बिल आएगा इसका, और नॉर्मली प्रीपेड की तरह रिचार्ज होगा इसका। मतलब पोस्टपेड इनकमिंग के लिए 10 रुपए देना पड़ेगा। हाँ। और बाकी इंटरनेट या फिर जो भी कॉल वॉल करने उसके लिए अलग से रिचार्ज करना अलग से रिचार्ज। सिर्फ 10 रुपए जो बिल है वो पोस्टपेड का बिल जमा होता है। हाँ, सिम आपको ऑल इंडिया सर्विस देगा ये। ओके। और ये सिम आपको यहाँ से मिलेगा, जम्मू से मिलेगा, रेलवे स्टेशन सामने दुकान है हमारी लक्की मोबाइल शॉप, प्रिंट आउट लक्की मोबाइल शॉप। हाँ जी। আমাদের সিম কার্ড রেডি হচ্ছে এখন। মনে রাখবেন আধার কার্ড এখানে চলবে না, ভোটার আইডি कार्ड, पासपोर्ट এগুলো চলবে। पैन कार्ड भी नहीं चलेगा ना? पैन कार्ड तब चलेगा जब आपका डॉक्यूमेंट क्लियर नहीं होगा। সিম নেওয়ার পর আমরা জম্মু স্টেশনের যে বাইরে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে এসে আমরা অর্ডার দিলাম ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে পার প্লেট 2 পিস করে ছোলে ভাটুরে 80 রুপিস করে। খাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড থেকে অটো, ট্যাক্সি সমস্ত কিছুই পাওয়া যাবে। কেমন ছোলে ভাটুরেটা? ভালো, কিন্তু ছোলে ভটুরের যে প্রপার টেস্ট ওইটা নয়। মানে ছোলেটা কেমন যেন একটু টক টক, সেটা ঠিক যেন সাম্বারের মতো, তাই না? সাম্বারের মতো টেস্ট। জানি না এখানে হয়তো এই ধরনের টেস্টই খায়। এই যে রেস্টুরেন্টটা যেটা ঢুকেছিলাম এটা একদম স্টেশনের পাশে। এই মুহূর্তে খুব বেশি ভিড় নেই, কারণ সকাল মাত্র 9:30। বাইরে স্টেশন চত্বরে প্রচুর পুলিশের আনাগোনা রয়েছে। মানে আমি ঠিক জানি না এতটা বেশি স্ট্রিক্ট কেন, তবে যেহেতু জম্মু কাশ্মীর তাই এক্সপেক্টেড এটা যে হতেই পারে, সিকিউরিটিটা অনেকটাই বেশি। এবার খাওয়া কমপ্লিট, বেরোবো এয়ারপোর্টের দিকে। স্টেশন থেকে বেরিয়ে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। বেশ কিছুটা সামনের দিকে এগোতে হবে, মোটামুটি মিনিট 2 হেঁটে এই রাস্তাটি ধরেই। আর হেঁটে পৌঁছলেই পৌঁছে যাবেন আপনি ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে। আমরা যেহেতু 4 জন রয়েছি, আমরা ভাবছি যে অটো রিজার্ভ করে বেরিয়ে যাব, কিন্তু দেখি অটো না পেলে আমরা ট্যাক্সি নিয়েই যাব। ভাড়া খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম এখানে অনেক রেটই চাওয়া হবে, কিন্তু মোটামুটি 50 টাকার কাছাকাছি পার হেড হলেই হয়ে যাবে। এবার বাকিটা তো ওখানে গিয়েই বুঝতে পারবো কি হচ্ছে। 300 টাকা করে এই অটো, 4 জন যাব এই অটোতে এয়ারপোর্ট পর্যন্ত। পুরো এই লোডিংটা চলছে, লোডিংটা হয়ে গেলেই আমরা বেরোতে শুরু করব। জম্মু স্টেশনের বাইরে জনপ্রতি 1500 টাকার কাছাকাছিতে পাওয়া যায় অনেক শেয়ার গাড়ি। সেই গাড়িগুলিতে করে আপনি পৌঁছতে পারেন শ্রীনগর। এছাড়া বাসে যেতে চাইলে মাত্র 5 কিলোমিটার দূরের বাস স্ট্যান্ড থেকে ধরে নিতে পারেন শ্রীনগর যাওয়ার বাসগুলি। উভয় ক্ষেত্রেই সময় লাগবে মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি, তবে ফ্লাইটে গেলে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তাই সময় বাঁচানোর জন্য আমরা ফ্লাইটে করেই শ্রীনগরের দিকে রওনা দেব। ফ্লাইটে করে শ্রীনগর যাওয়ার ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনে আসা ভিডিওটিতে ক্লিক করতে পারেন।